चला जाए अब छट दे सारी नाराजगी, तू अब आजा मेरे पास ही, तू अब छट दे सारी नाराजगी, तू अब आजा मेरे साथ ही मेरे यारा। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আগের পর্ব দুইটা অনেক বেশি আমরা সাপোর্ট পাইছি, এ কারণে আজকে আমরা লাভ নেক্সট ডোরের এপিসোড 3 নিয়ে আসছি। আজকের পর্বের শুরুতে আমরা 2007 সালের একটা ঘটনা দেখতে পাই, যেখানে অলিম্পিকের ইন্টারন্যাশনাল সুইমিংয়ের নির্বাচন হইতেছিল। সংহিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কিন্তু এই ম্যাচটি দেখার জন্য তার মা বাবা কেউই আসে নাই, তাই তার মন অনেক বেশি খারাপ থাকে। তার মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন, এ কারণে তিনি কাজের জন্য সবসময় কোরিয়ার বাইরে থাকেন। সংহিওর বাবা ছিলেন ডাক্তার, সেজন্য তিনিও ব্যস্ত থাকেন। তার মন অনেক বেশি খারাপ থাকে, কিন্তু রিও তার জন্য এসেছিল। রিও একা একা জোরে জোরে চিৎকার করতেছিল। সংহিও প্রথমে একটু শরম পায় ওর কাজ দেখে, তারপর সুইমিং শুরু হয়ে যায় আর সে প্রতিযোগিতায় জয়লাভ করে। তারপর তারা দুজনেই খুশি হয়। বর্তমান সময়ের ঘটনা দেখতে পাই, তখন রাত 3টা বাজে। রিও হঠাৎ খুব জোরে চিৎকার করে। এটা শুনে সংহিওর ঘুম নষ্ট হয়ে যায়। সে জানালা খুলে তাকে বলে, পাগল নাকি, এত রাতে চিল্লাইতেছস কেন, টাইম দেখ। তখন সে বলে, রাত 3টা বাজে, এতে আমার কি? তখন সংহিও বলে, এত রাতে পাখি ও পশুরা সবাই ঘুমাইতেছে, তুই এত রাতে জেগে আসিস কেন? তখন রিও তার সাথে মজা নেয় আর বলে, বেবি জেগে গেছো? বেবি তোমার কি ঘুম আসতেছে না? আমি কি তোমাকে গান গেয়ে ঘুম পাড়ায় দিব? সংহিও তাকে চুপ করতে বলে। তখন সে লক্ষ্য করে রিও ভূতের মুভি দেখতেছে, তাই সংহিও আরে মুভির কাহিনী আগেই বলে দেয়। এতে রিও খুব রেগে যায়, আর তারপর সংহিও তার কানে ইয়ারপোর্ট লাগায় ঘুমায় যায়, যেমনটা আমি প্রতিদিন রাত্রে করি, কারণ আমার পাশে যে রুমমেট আছে ওরা বেশি নাক ডাকে। ওহো কষ্ট। যাই হোক, সকালে সংহিওকে দেখতে পাই তার বাবা মার সাথে নাস্তা করতেছে। সে এখনও তার মায়ের ওপর রেগে আছে, কারণ সে কোরিয়া থাকে না, কিন্তু এখন সে অভ্যস্ত হয়ে গেছে। তাই তার মা বলে কাল থেকে সে নাস্তা বানাবে। এতে সংহিও বলে যে আমি বেশিরভাগই নাস্তা করি না, যাই হোক তুমি তোমার কাজে যাও। এই কথা বলে সে অফিসে চলে যায়। তখন তার মায়ের খারাপ লাগে। এদিকে লিনা সংহিওকে সুখবর জানায়, তাদের প্রজেক্ট পুনরায় চালু হয়েছে এবং বড় একটা কোম্পানি থেকে অফার পেয়েছে। তারা একটি অবসর কমিউনিটির বিল্ডিং নির্মাণ করবে, তাই সে কোম্পানির সঙ্গে মিটিং ঠিক করে। সে একটি প্রতিযোগিতায় জয়েন করে। হাই স্কুলের জিমের পুনর্নির্মাণ এবং সম্প্রসারণ করতে হবে। রিও এর প্রতিদিনের রুটিন এখন এমন হয়ে গেছে যে সকালে ঘুম থেকে দেরি করে উঠে নাস্তা করে টিভি দেখে এবং ল্যাপটপে কিছু প্রোগ্রামিং করে, আবারও খাবার খায়, আবারও কিছুক্ষণ টিভি দেখে। এতে সে অনেক বেশি বোরিং হয়ে যায়, তাই সে সংহিওকে কল করে। লাইব্রেরিতে সন্ধ্যা 6টায় তাকে আসতে বলে, সেখানে তারা একসাথে কমিক পড়বে। সংহিও তাকে মানা করে দেয়, কারণ সে কাজে ব্যস্ত ছিল। রিও তার বেস্ট ফ্রেন্ড ময়ূমকে ডাকে, তারা দুজনে একসাথে বসে ভাবে কোন কমিক্স পড়বে। তখন দেখতে পারি সংহিও সেখানে চলে আসে। রিও বলে, তুমি না আসবে না, আমাকে বললে? তখন সংহিও বলে, তুমি বলছো এই কারণে আসি নাই। টেবিল থেকে একটা বই উঠায়, যেটা নাম ছিল প্রিন্সেস। এতে রিও তাকে চেতাইতে থাকে। তারপর তাদের কথা কাটাকাটি হয়। তারপর তারা বাইরে বের হয়ে যায়। রিওর কাছে আরও 2 ঘন্টা ছিল, তাই রিও তাদের বোর্ড গেম খেলতে যেতে বলে, কিন্তু সংহিওর অফিসের কিছু কাজ ছিল আর ময়ূমের একটু পড়াশোনা করতে হবে। রিও পরে একা একাই হাঁটতে থাকে। পরের দিন সকালে রিও তার মা বাবার রেস্টুরেন্টে আসে। সেখানে সে তাদের সাহায্য করার কথা বলে, কিন্তু তার মা তাকে মানা করে দেয়। এবং তারপর তাদের দোকানে একজন ভদ্রমহিলা আসেন, যিনি একটু বেশি খাবার অর্ডার করে। তারপর দেখতে পারি রিও তাকে চিনতে পারে, কারণ সে ছিল তাদের হাই স্কুলের ম্যাডাম। সেই ম্যাডামটা তাকে দেখে অনেক বেশি খুশি হয়। রিও তাকে খাবার নিয়ে যেতে হেল্প করে। এত বছর পর রিও আবার স্কুল দেখে খুব খুশি হয়েছিল, আর সে বলে স্কুলে একটুও বদলায় নাই। তখন সে আরও বলে, আপনি প্রিন্সিপাল হয়ে গেছেন, এটা তোমার বিশ্বাসই হইতেছে না। তখন শিক্ষক বলে, আমিও বিশ্বাস করতে পারতেছি না, তুমি স্কুলে এত দুষ্টু ছিলা আর এখন কত বড় আর সাকসেস হয়ে গেছো। আমরা শিক্ষকরা যখন সবাই জানতে পারলাম তুমি গ্রিপ কোম্পানিতে কাজ করো, তোমার কাজের জন্য আমরা সবাই খুব গর্বিত হয়েছি। আর এখনও আমরা তোমার কথা সবসময় স্কুলে বলি, তুমি সবচেয়ে জনপ্রিয় স্টুডেন্টদের মধ্যে একজন। তখন তারা স্কুলের গেটের সামনে আসে। তখন সে দেখতে পায় সংহিও সেখানে দাঁড়িয়ে আছে। সংহিওকে দেখে শিক্ষক অনেক বেশি খুশি হয়, আর এটা জেনে সে খুব খুশি হয় জিম রিবিল্ডিংয়ের প্রতিযোগিতায় সংহিও অংশগ্রহণ নিচ্ছে। তিনি সংহিওকে জিজ্ঞাসা করে আজ বিকেলে তারা কি ফ্রি আছে নাকি। সংহিও কাজের সাইট চেক করতে হবে, কিন্তু রিও ফ্রি ছিল, তাই সে হ্যাঁ বলে দেয়। তাই শিক্ষক তাদের স্কুলে বাচ্চাদের সাথে কথা বলতে বলে, তাদের অভিজ্ঞতা সম্পর্কে স্কুলের বাচ্চাদের বলতে বলে। এত বড় একটা কোম্পানিতে কাজ করে, কিন্তু রিও সেই কোম্পানিতে কাজ করে না এখন, সেটা সেই ম্যাডাম জানতো না।
প্রথমে তো রিও হ্যাঁ বলে দেয়, তাই সে তাকে নাও করতে পারে না। রিও স্কুলে আসে আর সবাই তাকে দেখে অনেক বেশি খুশি হয়, সবাই তাকে অনেক প্রশ্ন করতে থাকে। তখন একটা মেয়ে প্রশ্ন করে, তুমি কি আগে থেকে গ্রিপ কোম্পানিতে কাজ করবে এই নিয়ে স্বপ্ন দেখেছিলে? তখন সে বলে, আমি এগুলো নিয়ে কোনোদিন ভাবি নাই। তখন মেয়েটি বলে, তাহলে হাই স্কুলে তোমার কী স্বপ্ন ছিল? এতে রিও চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সংহিও স্কুলের সুইমিং পুল দেখতেছিল, তার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, তাই তখন তার মন খারাপ হয়ে যায়। তাই সে বাইরে আসে আর দেখতে পায় রিওও যাইতেছে। সংহিও তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রিওর খুব মন খারাপ আসছিল, তাই সে রিওকে তার সাথে কোথাও যেতে বলছে। সে বলে সে এখন কোথাও যেতে চায় না। যখন সে চলে যাচ্ছিল, সংহিও তাকে ঘাড় ধরে থামিয়ে দেয় আর তার সাথে তাকে নিয়ে যায়। তারা দুজনে স্কুলের পিছনে দুটি গাছের কাছাকাছি কিছু বের করে, যেটা টাইম ক্যাপসুল বলে, যেখানে তারা 10 বছর আগে কিছু লিখেছিল। 10 বছর পর সেটা বের করে দেখতে চায়। রিওর সেটা খোঁজার কোনো ইচ্ছা হইতাছিল না, কারণ এই মুহূর্তে সে আপসেট ছিল। ম্যাডামকে মিথ্যা কথা বলছে আর ছাত্রদের নির্লজ্জর মতো ভাষণ দিছে। এতে সংহিও বলে, কষ্ট পাওয়ার কি আছে? 10 বছরের বেশি সময় তুমি গ্রিবে কাজ করছো আর সেই অভিজ্ঞতা তুমি ছাত্রদের সাথে শেয়ার করছো। এতে সে কিছু না বলেই ঘরে চলে যায়। সংহিও টাইম ক্যাপসুল না খুঁজে তার পেছনে যাওয়া শুরু করে। তার কোনো কাজ ছিল না, তাই তার বোরিং লাগতেছিল। তার মা জানে রিও কাজ ছাড়া ভালো থাকবে না, তার মেয়ে চুপ করে বসে থাকবে না, কারণ রিও কাজ করতে পছন্দ করে। অনেকদিন এভাবে কাজ না করে বাঁচতে পারবে না, এবং একই জিনিস রিওরও ফিল হইতেছিল। সারাদিন এভাবেই ফোন চালায় আর শুয়ে থাকে আর বিরক্ত হয়। ময়ম একজন রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাইতেছিল, কিন্তু পথে প্রচুর যানজট ছিল এবং মানুষ তার কথা শুনতেছিল না। কিন্তু সেখানে একটি গাড়িতে দানও ছিল, যে সামনে সব মানুষকে রোগী সম্পর্কে বলছিল। ময়ম তার ফেস দেখতে পারতেছিল না, কিন্তু তার টি শার্টে আই লাভ ইউ মাড ফ্ল্যাট লেখা ছিল। ময়ম শুধু সেটা দেখতে পায়। সংহিও সেই কোম্পানির সাথে কথা বলতে গিয়েছিল, যারা একটি অবসর কমিউনিটি বিল্ডিং বানাইতে চায়। এজন্য তাদের বাজেট 2 বিলিয়ন ইয়ন ছিল, কিন্তু সেই মানুষগুলো অন্য আর্কিটেকচারের ডিজাইন কপি করতে বলে। কিন্তু সংহিও এটা করতে চায় না। সে তাদের স্পষ্টভাবে বলে, কিন্তু তার সঙ্গী মিয়ং তাকে এটা করতে বলে, কারণ এতে তারা বেশি টাকা ইনকাম করতে পারবে। কিন্তু সংহিও অন্য কারো ডিজাইন মোটেও কপি করতে চায় না, সেজন্য তিনি মানা করতে যাচ্ছিলেন। কিন্তু মিয়ং তাদের বলে যে তারা এটি সম্পর্কে চিন্তা করবে এবং তাদের পরে বলবে। পরে মিয়ং তাকে বোঝানোর চেষ্টা করতেছিল যে তারা এটার জন্য হ্যাঁ বলে দিবে, তারপর ধীরে ধীরে তারা এর মধ্যে নিজেদের ডিজাইন বসিয়ে দিবে, যাতে তারা বুঝতে না পারে, আর এটাকে কপি করাও বলা হবে না। এতে সে আবারও মানা করে দেয়। অন্যদিকে ময়ম অফিসের সবাইকে তার কথা বলতেছিল যে রাস্তার জ্যাম সরিয়ে দিয়েছিল। তখন ময়মের নামে একটি অর্ডার আসে, যেটা ডানো পাঠাইছিল। এতে লেখা ছিল, ধন্যবাদ মিস ময়ম। সে মুচকি মুচকি হাসে আর ভাবে, সে আমার নাম জানলো কিভাবে। অন্যদিকে রিও একটি কোম্পানির সিওর কাছ থেকে জব অফার পাইছে। এটা সেই একই কাজ যেটা সেই গ্রিপে করত, কিন্তু এটা শোনার পরও রিওর খুব একটা খুশি লাগতেছিল না। ঠিক তখনই সংহিও একই দোকানের পাশ দিয়ে যাইতেছিল। সে রিওকে দেখে থেমে যায় এবং তার বাইরে আসার জন্য অপেক্ষা করে। রিও পরে তার সাথে কথা বলতে যায়। সে বলে, ভালো চাকরি পেয়েছি, টাকাও বেশি দিবে এবং কাজটি আমার পুরোনো কাজের মতোই। তখন সে বলে, অ্যাডজাস্ট করে নিব। তখন সংহিও বলে, তুমি সত্যি এটা করতে চাও? আমার মনে হয় তোমার যেটা ভালো লাগে সেটা করা উচিত। তখন রিও বলে, কাজ তো কাজই। তখন সংহিও তাকে বলে, এটা তো সেই গ্রিপের কাজের মতোই, যে কাজ করে তুই বিরক্ত হয়ে এসেছিলি, তুই আবারও কেন সেই পুরনো কাজ করবি? তুই বলছিলি তুই জীবন নতুন করে শুরু করতে চাস। তখন রিও বলে, এতে কি তোর কোনো সমস্যা? তখন সংহিও বলে, আমি তোকে ভালোভাবে চিনি। তুই যখন সত্যি কিছু করতে চাস, তুই অনেক বেশি এক্সাইটেড থাকস। তোর চোখ দেখলেই বোঝা যাচ্ছে তুই এটা করতে চাইতেছস না। তুই তোর স্বপ্ন যেটা সেটা কর। তখন রিও বলে, স্বপ্ন দেখার যোগ্যতা আমার নেই। স্বপ্ন তাদের জন্য যারা একবার হেরে গেলে আবার সাথে সাথে দাঁড়াইতে পারে, আর স্বপ্ন তাদেরই পূরণ হয় যারা বড় লোক। আর তুই এটা বুঝতে পারবি না, কারণ তুই আগে থেকে একটা বড় লোকের জীবন কাটাইতেছস। আমার জন্য লাইফের দ্বিতীয় কোনো অপশন ছিল না। তখন সংহিও বলে, আমি ওই সমস্যায় পড়ছিলাম, তোর মনে নেই? তোর তো মনে থাকার কথা। এটা বলে সে এখান থেকে চলে যায়। এরপর আমরা অতীতের একটা ঘটনা দেখি। 2008 সালের ন্যাশনাল জেতার পর সংহিও 2008-এর অলিম্পিকের জন্য সিলেক্ট হয়ে যায়। আর তখন রিও তাকে একটি রুমাল দিয়েছিল, যেখানে লেখা ছিল গো ফর গোল্ড। এটা থেকে সে অনেক বেশি খুশি হয়েছিল। তো ওই দিন সংহিও ট্রেনিং করতে যেতেছিল। কিছু ভাবতে ভাবতে রাস্তা পার হইতেছিল, আর তখন একটি গাড়ির সাথে ধাক্কা খায়, যার কারণে সংহিও অলিম্পিক থেকে বাদ পড়ে যায়, যেটা ভেবে তার কষ্ট লাগতে থাকে। অন্যদিকে রিওরও এই কথা মনে পড়ে। তখন সংহিওর জন্য তার কষ্ট লাগে আর ভাবে সে দুপুরে এভাবে বিহেভ না করলেও পারত। তাই সে তাকে সরি বলতে জানালা খুলে তাকে ডাকতে যাবে, কিন্তু তার সাহস হইতেছিল না।
পরের দিন স্কুল গেটে বসে সে এসব কথা ভাবতাছিল। সে ভাবতাছিল একটা মেয়ে তাকে তার স্বপ্নের কথা জিজ্ঞাসা করছিল। তো তখন সে বলছিল হাই স্কুলে প্রথম থাকা আমার স্বপ্ন ছিল, যেন আমি আমার মার নাম উজ্জ্বল করতে পারি, আর সবার চেয়ে ভালো রেজাল্ট করা আমার স্বপ্ন ছিল। কিন্তু এখন সেটা ভেবে আমি কষ্ট পাই, কারণ অন্যকে দেখাইতে গিয়ে নিজের স্বপ্নের দিকে খেয়াল করি নাই। তখন তার মোবাইলে ইন্টারভিউর মেসেজ আসে, আর সেটা দেখে সে চিন্তায় পড়ে যায়। রাতে স্কুলের ম্যাডাম ময়লা ফেলতে বাইরে আসে, তখন সে স্কুলের পিছনে রিউকে দেখতে পায়, যে কিনা সেই গাছের সামনে মাটি খনন করতেছিল। একজন আরেকজনকে দেখে ভয় পেয়ে যায়। তারপর ম্যাডাম তাকে অফিসে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে সে ওইখানে কি করতেছিল। তো রিউ বলে ওইখানে 10 বছর আগে ড্রিম ক্যাপসুল রাখছিলাম। আর রিও তাকে সব সত্যি কথা বলে দেয়, আর তার স্বপ্নের কথাও বলে দেয়। এতে ম্যাডাম খুশি হয় আর বলে তুমি যা সিদ্ধান্ত নিছ সব কিছুই ঠিক করছো। আর সংহিউ স্কুলের সুইমিং পুলে আসে, চাইলে তুমি ওর সাথে দেখা করতে পারো। তখন সে গিয়ে দেখে তার হাতে সেই টাইম ক্যাপসুলের চিঠি, যেটা সংহিউ বের করছিল, আর সে সেটা জুড়ে জুড়ে পড়া শুরু করে। এতে রিও শরম পায়, তাই সেটা নেওয়ার জন্য ওর পিছনে যায়। তখন সংহিও পুলের মধ্যে লাফ দেয় আর বলে এটা যদি তোর চাই তাহলে তোর এখানে নামতে হবে। তখন রিও বলে তুমি ভালো করেই জানো আমি সাঁতার পারি না। তখন সংহিও বলে আজ অনেকদিন পর আবারও এখানে নামলাম, আর আমার এখন অনেক বেশি ভালো লাগতেছে। আর তুই জানিস আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আর সাঁতার করতে পারতাম না, তখন আমি নিজেকে ঘরে বন্দি করে রাখছিলাম। তখন আবার একটা অতীত দেখতে পাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পর সংহিও ঘরে মনমরা হয়ে থাকতো, কিন্তু রিও সবসময় ওর সাথে দেখা করতে আসতো, ওর জন্য ওর প্রিয় কমিক্স নিয়ে আসতো আর সবসময় ফাইজলামি করতো। তখন সংহিও ওর রুম থেকে বের করে দেয়, কিন্তু রিও চাবি নিয়ে আবারও রুমের ভিতর ঢুকে যায়। তারপর সংহিও চাবি নিয়ে নেয় আর ওর রুম থেকে আবারও বের করে দেয়, কিন্তু রিও তাও থামে না, জানালার মধ্যে মই লাগায় আবার আসতে থাকে। সংহিও জানালা খুলতে যায় আর তখন রিও পড়ে যেতে থাকে, কিন্তু সে তাকে ধরে ফেলে। তখন তাকে রুমের ভিতর নিয়ে আসে আর বলে তুই কি পাগল, এখন পড়ে গেলে তো ডাইরেক্ট মরে যেতি। এতে রিও রাগ করে বকা দিয়ে বলে তাইলে তুই রুম লক কেন করছিলি। তখন সংহিও বলে আমি তোর লাইফ বাঁচালাম আর তুই আমাকে গালি দেস। এতে রিও আবারও বলে আমি পাগল, তুই তাহলে জঙ্গলি। এতে সংহিও বলে তুই এখন তোর ঘরে যা। এতে সে আবারও গালি দেয় আর বলে আমি চলে গেলে তুই কি দেয়ালের চেহারা দেখবি লুজার। লুজার শুনে সংহিও রেগে যায় আর বলে আমাকে এটা কেন বললি। এতে রিয়া আবারও গালি দিয়ে বলে লুজার তুই আমাকে কি করবি, তুই তো এখনও বাচ্চা পোলাপান। এতে সংহিও গালি দেওয়া শুরু করে। ওদের মাঝে এমন গালাগালি চলতে থাকে। রিও বলে এখন তোর কেমন লাগতাছে। তখন সংহিও বলে এতদিন পরে তোরা আমি এভাবে গালি মারতে পারতাছি, আমার খুব ভালো লাগতাছে। তো রিও তখন তার ব্যাগ থেকে একটি কোরাল বের করে বলে তাহলে শুন, এরপর থেকে দরজা যদি রক করস তাহলে এই দরজা আগে এটা দিয়ে ভাঙবো, তারপর তোরে ভাঙবো। এই কথা বলে সে ঘর থেকে চলে যায়। আর বর্তমানে সংহিও হাসে আর বলে তুই এমন পাগল ছিলি, কোনো কিছুর জন্য তোর ভয় লাগতো না, আর এখন তুই নামার জন্য ভয় পেতাছিস। এসব নাটক বাদ দে, পুরনো রিও কত চালাক আর অ্যাক্টিভ ছিল, আর তুই এখন বোরিং হয়ে গেছস। এতে রিও রাগ করে আর বলে তুই তোর কথা তোর মুখেই রাখ। এটা বলে সে পানিতে লাফ দেয়, কিন্তু ওই সাঁতার জানতো না তাই ডুবতে থাকে। সংহিও এসে ওরে ধরে ফেলে। রিও এত ভয় পায় আর হাত পা নড়াইতে থাকে। সংহিও ওরে শান্ত হইতে বলে, কিন্তু ওই আরও বেশি নড়তে থাকে। তারপর সংহিওর মাথার চুল ধরে ওরেও ডুবাইতে থাকে। এতে সংহিও বলে তুই শান্ত হয়ে থাক, দেখবি ভাসতে পারবি। পরে সংহিও তারে পানিতে ভাসায়। তখন রিও বলে আমি ভাবছিলাম এই কাজ ছেড়ে আমি আমার স্বপ্নের মতো কিছু করব। এগুলো করে আমি বেশি বোরিং হয়ে গেছিলাম, কিন্তু এখন বুঝতে পারতাছি গ্রিপ ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। তখন সংহিও বলে আমিও ভাবছিলাম যে হয়তো আমার সব শেষ হয়ে গেছে, আমি ভাবছিলাম হয়তো এমন জায়গায় আমি আর আসতে পারবো না যেখানে আমি শান্তি মতো সুইম করতে পারবো। তখন রিও বলে কিন্তু তুই তো পেয়ে গেছস। তখন সংহিও বলে হ্যাঁ এটাই তো বলতে চাইতাছি, আমি যদি পেয়ে যাই তুই কেন পারবি না। তখন রিও বলে তাহলে কি আমার স্বপ্নের কথা ভাবা উচিত। তখন সংহিও বলে হ্যাঁ অবশ্যই। তখন রিও বলে তুই যদি সুইম করার সুযোগ পাস তুই কি তবুও আর্কিটেকচারের কাজ করবি। তখন সংহিও বলে হ্যাঁ করব। তখন সংহিও বলে আর তুই যদি গ্রিপে যাওয়ার সুযোগ পাস তুই কি সেখানে যাবি। তখন রিও বলে না আমি ওইখানে যাব না। তখন সে আরও বলে তুই যদি এখন এঙ্গেজমেন্ট ক্যান্সেল করার আগে যাইতে পারস তাহলে কি তুই ওইখানে যাবি। তখন রিও বলে ওই সময় তো আমি যাইতেই চাই না। এই কথা বলে আবারও নড়তে থাকে। তখন সংহিও তার শক্ত করে ধরে ফেলে। তখন আবারও অতীতে দেখি যখন তারা হাই স্কুলের ফাইনাল ইয়ারে ছিল, তারা ফিউচারের জন্য টাইম ক্যাপসুল লিখতেছিল। তখন সংহিও এখানে রিওকে নিয়ে ওর মনের ফিলিংস লেখতেছিল যে 10 বছর তো অনেক দেরি, তার আগে আমি ওর মনের কথা বলে দিব, কিন্তু এখনও সে তার মনের কথা বলতে পারে নাই। আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়। তো গাইস
আমি তোমাদের আগের এপিসোডে বলছিলাম যে সংহিও হয়তো রিওকে পছন্দ করে, আর এই এপিসোডে আমরা বুঝে গেলাম যে সত্যি সত্যি সংহিও রিওকে পছন্দ করে ছোটোবেলা থেকে। সো কাহিনী কিন্তু অনেক মজাদার হতে চলেছে। সংহিও কীভাবে রিওকে প্রপোজ করব, আর রিও কি রাজি হইব নাকি, তাদের এই বন্ধুত্ব কি ভালোবাসার মধ্যে চলে যাবে, আর এমনিও তাদের বন্ধুত্বে অনেক ভালোবাসা আছে যেগুলো ওদের ঝগড়া দেখলে বোঝা যায়। তবুও দেখা যাক কবে গিয়ে ওরা একজন আরেকজনকে মনের কথা বলতে পারে। আর পরের এপিসোড দেখার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর ভিডিও কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাই দিবা। আর তুমি কোন জায়গা থেকে দেখতেছো, তোমার বাসা কোথায় সেটা কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না। বাই বাই।